লন্ডনের প্রধান উপদেষ্টার ব্যস্ত কর্মসূচি 13 জুন তারেক রহমানের সঙ্গে বৈঠক রাজনীতিতে নতুন সম্ভাবনার আশা ভোটের মাঠে বড় দলগুলো যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি এনসিপি ব্যস্ত জনসংযোগে শীর্ষ সন্ত্রাসী লিপ্টনের মামলা নিয়ে পুলিশের 9-6 এজাহারের নাম নিচের দিকে অস্ত্রের তালিকায়ও গড়মিল যশোরের ঝিকর গাছায় 2 মৃত মুক্তিযোদ্ধার নামে 5 বছর ভাতা উত্তোলন অজ্ঞাত কারণে শাস্তি হচ্ছে না অভিযুক্তদের ইসরায়েলি বাহিনী টার্গেট এখন ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনি আরো 70 জনের রক্তে ভিজল গাজা উপত্যকা এবং কলম্বিয়ার বিপক্ষে হার এড়ালো আর্জেন্টিনা আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম জয় প্রতিপক্ষ প্যারাগুয়ে দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আরকাউর বোচওয়ে মঙ্গলবার রাতে লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে সাক্ষাতে কমনওয়েলথ মহাসচিব জানান আগামী বছর প্রতিশ্রুত সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী সংস্থাটি এ সময় তিনি বলেন বর্তমানে সদস্য দেশগুলির মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় 850 বিলিয়ন মার্কিন ডলার এবং আগামী বছরগুলোতে এটি কমপক্ষে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা রয়েছে জানান কমনওয়েলথের অনেক সদস্য জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত তাই 1.5 বিলিয়ন তরুণকে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করছে কমনওয়েলথ এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 13 জুন সকালে তাদের সাক্ষাৎ হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুজনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে শফিকুল আলম বলেন বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের ঘোষিত সময় জুলাই চার্টার সংস্কার এসব যে কোনো ইস্যু নিয়েই আলাপ হতে পারে বিস্তারিত ইউসুফ ভুইয়ার রিপোর্টে মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর 12টায় এয়ারবাসের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুপুর 12:30টায় ম্যানজিস এভিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান এরপর দুপুর 2টায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সৌজন্য সাক্ষাৎ করলেও সেখানে টিউলিপ সিদ্দিকী ছিলেন না তবে টিউলিপ সিদ্দিকীর চিঠি পেয়েছেন বলেও জানান তিনি আমরা চিঠি পেয়েছি একটা চিঠি এসছে না চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে 13 জুন সকালে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে তা জানতে চাইলে শফিকুল আলম বলেন আলোচনার বিষয় তারাই ঠিক করবেন তবে বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের ঘোষিত সময় জুলাই চার্টার সংস্কার এসব যে কোনো ইস্যু নিয়ে আলোচনা হতে পারে তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর ইউনূস তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তো ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে এর আগে স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন রাজার হাত থেকে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ইউসুফ ভুঁইয়া দেশ টিভি ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনৈতিক সংকট উত্তরণের পাশাপাশি রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদ পরবর্তী আড্ডার অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আড্ডায় রাজনীতি, সংস্কার, নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। মির্জা ফখরুল জানান, 13 জুন লন্ডনের ডোরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে, যা রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে। ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। তিনি আরো বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং জাতীয় ঐক্য ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এই সময়টা আপনার গণতন্ত্রের উত্তরণের যে কালটা, ট্রানজিশনটা, এটাতে সকলের আমাদের খুব দায়িত্বশীল হওয়া উচিত। প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত। প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলবো যে কথাগুলো আমাদের এই যে যাত্রা, একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার যে যাত্রা, এটা যেন বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা বারবার আমি বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি, যে জাতীয় ঐক্য ওই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। বিএনপি সংস্কার নয়, নির্বাচন চাই, এটি একটি প্রোপাগান্ডা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের ব্যবসায়ীরা দিক নির্দেশনা পাচ্ছে না, তাই দেশের স্থিতিশীলতা ও বিনিয়োগ বৃদ্ধিতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অযৌক্তিক এবং অবাস্তব বলে মনে করে দলটি। আর এখনো নির্বাচনের প্রস্তুতি শুরু না হলেও জোট করার কথা ভাবছে নাগরিক ঐক্য। অন্যদিকে নিবন্ধনের জন্য আবেদন না করেও নির্বাচনে জনসংযোগ চালিয়ে যাচ্ছে নতুন দল এনসিপি। জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আবেদন করবে বলে জানান দলটির নেতারা। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ঘোষণা করছে যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার আগের দিন সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোডম্যাপ প্রদান করবে। তার ঘোষিত নির্বাচনী রোডম্যাপ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। জামায়াত ইসলামী, এবি পার্টি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন দল ইতিবাচকভাবে নিলেও আপত্তি জানায় বিএনপি। ডিসেম্বরে নির্বাচন চায় দলটি। নেতারা বলছেন, যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত থাকলেও প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অযৌক্তিক এবং অবাস্তব। রোজার পর নির্বাচন হলে কেন্দ্রে ভোটার আসবে না। আগামী 1 মাস পরেও নির্বাচন দিলে বিএনপি প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশের জনগণ কতটুকু প্রস্তুত? কারণ আপনি তো প্রস্তুত থাকতে পারবেন না। আপনি কখন ডিক্লেয়ার করবেন তফসিল, আপনি কখন ক্যাম্পেইন করবেন? কি মানুষ কি তারাবি পড়বে, ইফতার করবে, নাকি আপনার সারাদিন রোজা রেখে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে বসে থাকবে? তাহলে তো আপনার উৎসব মুখর পরিবেশে আপনার নির্বাচন হবে না। সঙ্গত কারণেই আপনার ভোটাররা ভোট কেন্দ্রমুখী হবেন না। এদিকে নির্বাচন মাথায় রেখে জোট করার চিন্তা করছে নাগরিক ঐক্য। বিএনপির সঙ্গে এবারও জোটবদ্ধ হবেন কিনা জানতে চাইলে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা যে পরিবর্তন চাই, যেরকম করে চাই, সেই লক্ষ্যে যাদের সাথে যেতে পারবো তাদের সাথে যাব। কিন্তু নতুন যারা আছে তাদের সাথে কি রিলেশন হবে, এইটা তো আমরা এই সবাই বলবো, তাদের সাথে কথা বলবো, দেখবো, অবজার্ভ করব। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও এখনো নিবন্ধনের আবেদনই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে দলটির নেতারা জানান, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমে পিছিয়ে নেই। জুলাইয়ে আবেদন করার পাশাপাশি সারা দেশে কর্মসূচি চালানো হবে। 80 না 90 কাজ সম্পন্ন। আর নিবন্ধনটা একটা টেকনিক্যাল বিষয়। নিবন্ধনের জন্য তো আমাদের অন্যান্য কার্যক্রম পিছিয়ে থাকবে না বা থমকে থাকবে না। আমরা সারা দেশে কমিটিগুলো হচ্ছে এবং সেখানে মানুষের সাথে জনসংযোগ করছি। সে জুলাই মাসকে কেন্দ্র করে সারা দেশ এবং ঢাকাতে অনেকগুলো কর্মসূচি থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঈদ শেষে বরিশালের নৌপথে কর্মস্থলমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। যাত্রাপথে পরিস্থিতি কেমন তা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, বরিশালের বিভিন্ন নৌ রুটে যাত্রী চাপ কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে।
দেখুন, ঈদের পর থেকে কিন্তু মানুষ আবারও তার কর্মস্থলে ফিরতে শুরু করেছে এবং গতকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে নৌপথগুলোতে কিন্তু যাত্রীদের ভিড় ক্রমশই বাড়ছে। আমরা দেখছি যে অভ্যন্তরীণ বরিশালের যে রুটগুলো আছে প্রতিটি রুটে কিন্তু আসলে লঞ্চগুলো বিরতিহীন ভাবে চলাচল করছে। এর পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে এখানে যে দূরপাল্লার যে লঞ্চগুলো আছে ঢাকা বরিশাল নৌ রুটের সেই লঞ্চগুলো কিন্তু আসলে যাত্রীদেরকে নিয়ে প্রতি মুহূর্তেই কিন্তু আসলে সেই লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় বাড়ছে। আগে প্রতিদিন আসলে দুটো করে লঞ্চ চললেও ঢাকা বরিশাল রুটে গত পরশু থেকে কিন্তু এই লঞ্চের সংখ্যা বেড়েছে। প্রথমে 6টি, তারপরে আমরা দেখেছি যে গতকালকে গিয়েছে 4টি এবং আজকে প্রায় 60টি লঞ্চ কিন্তু এখানে আজকে বরিশাল থেকে ঢাকায় ছেড়ে যাবে। এর পাশাপাশি আমরা দেখছি যে আসলে যাত্রীদের নিরাপত্তায় কিন্তু কোস্টগার্ড, নৌ পুলিশ সহ কিন্তু আসলে সবাই প্রতি মুহূর্তে কিন্তু কাজ করছে। তবে যাত্রীদের যেটা অভিযোগ সেটা হলো যে লঞ্চ ভাড়া বৃদ্ধি পেয়েছে। যেমন অভ্যন্তরীণ রুটগুলোতে বিভিন্ন জায়গায় আসলে যেমন 50 থেকে 100 টাকা বেড়েছে। এর পাশাপাশি ঢাকা বরিশাল নৌ রুটে কিন্তু আগে ডেকের ভাড়া 300 টাকা থাকলেও এখন কিন্তু সেটি 400 টাকা করে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি সিঙ্গেল কেবিনের ভাড়া 1000 থেকে 1200 টাকা হয়েছে এবং ডাবল কেবিনের ভাড়া 2000 থেকে 2400 টাকা হয়েছে। তবে এমন অভিযোগ মানতে নারাজ কিন্তু লঞ্চ মালিকরা। এবং আমি এ বিষয়ে কথা বলেছিলাম বরিশালের নদী বন্দর কর্মকর্তার সাথে। তিনি বলেছেন যে লঞ্চ ভাড়া বাড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। যা ভাড়া নেওয়া হচ্ছে সব কিন্তু সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে এবং ঈদের আগে যে ডেক ভাড়া যে 300 টাকা করে নেওয়া হতো সেগুলো কিন্তু লঞ্চ মালিক যারা আছে তারা কিন্তু ছাড় দিয়েই অনেকটা যাত্রী পরিবহন করত। তবে এখন সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং যদি কেউ অভিযোগ দেয় বা যদি প্রমাণ করতে পারে যে বেশি ভাড়া নেওয়া হচ্ছে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কিন্তু এই নদী বন্দর কর্তৃপক্ষ। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ শেষে বরিশালের নৌপথে কর্মস্থলমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। নারায়ণগঞ্জে ঈদ শেষে ঘরমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ আর কোথাও কোথাও কোনো ভোগান্তি রয়েছে কিনা তা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, ফেরার পথে মানুষের যাত্রা কেমন চলছে এবং ঘাট বা সড়ক পথে কোনো চাপ বা সমস্যা দেখা যাচ্ছে কিনা জানাবেন আমাদেরকে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই দুই মহাসড়কে যারাই ঈদে ঘরমুখী মানুষ অর্থাৎ ঈদ যাত্রা করেছিলেন সেই মানুষ কিন্তু ইতিমধ্যেই রাজধানীর উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন। অর্থাৎ পরিবার পরিজনের সঙ্গে ঈদ শেষে তারা কিন্তু আবার তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাজধানীর পথে ফিরছেন। তবে এই দুটি মহাসড়কের কোথাও আসলে কোনো ধরনের যানজট কিংবা যাত্রী ভোগান্তি না থাকার কারণে মানুষ কিন্তু স্বস্তি নিয়ে যেভাবে বাড়িতে ফিরেছিলেন ঠিক সেভাবেই কর্মস্থলে ফেরার জন্য রওনা হচ্ছেন। আমরা এই দুটি মহাসড়কের যে মূল পয়েন্ট অর্থাৎ সিংগাইর এলাকা এখানে আছি, একটু সরাসরি দেখাতে চাই যে ঢাকামুখী লেন এবং চট্টগ্রামমুখী লেন দুটি লেনেই কিন্তু যান চলাচল পুরোপুরি স্বাভাবিক। তবে ঢাকামুখী লেনে কিছুটা যানবাহনের বাড়তি চাপ রয়েছে। অর্থাৎ দূরপাল্লার যেসব যানবাহনগুলো এই রাজধানী ছেড়ে পূর্ব দক্ষিণ অঞ্চলের দিকে গিয়েছিলেন সেই দিক থেকে দূরপাল্লার যানবাহনগুলো এখন রাজধানীর দিকে ফিরছেন এবং সেই চাপগুলো কিন্তু বেশি। এই মহাসড়কের সাইনবোর্ড সিংগাই এই দুটি পয়েন্টে মূলত বেশি যাত্রী আসলে তারা নামছেন এবং এর পরপরই যাত্রাবাড়ি এবং সায়দাবাদ সেখানে কিন্তু যাত্রীরা নামছেন। বিশেষ করে বিভিন্ন ধরনের রপ্তানিমুখী পোশাক কারখানা সহ কলকারখানার শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু আজকে তাদের কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে তারা কিন্তু এই মহাসড়কে ফিরছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আমরা আজও হাইওয়ে পুলিশ এবং বিশেষ করে আনসারের সদস্যদেরকে দেখেছি। তারা কিন্তু তাদের যাতে করে যানবাহন চলাচলগুলো স্বাভাবিক থাকে সেই জন্য কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা একই সঙ্গে কথা বলেছি কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সাথে।
তিনি যেটি জানিয়েছেন যে ঈদযাত্রায় যেমনিভাবে হাই পুলিশের সদস্যরা ঈদের আগে দায়িত্ব পালন করেছেন, এখনো ঠিক তেমনি ভাবেই দায়িত্ব পালন করছেন, অর্থাৎ মহাসড়কে যাতে যাত্রীদের ভোগান্তি না হয় কিংবা যানবাহন চলাচলগুলো স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যেই আসলে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। বলা যায় যে যাত্রীরা স্বাভাবিকভাবেই তারা কিন্তু তাদের কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে রাজধানীতে ফিরছেন এবং ঈদের যে ঈদ ফিরতি যাত্রা সেটি এখনো পর্যন্ত স্বস্তি রয়েছে, এমনটাই কিন্তু ঢাকা চট্টগ্রাম সিলেট এই দুই মহাসড়কে সকাল থেকে আমরা দেখেছি। তো এই হচ্ছে আমার কাছে সবশেষ। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে ঈদ যাত্রার ফিরতি খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন। দেখছেন সংবাদ সকাল। মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্রদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার জেলার রাজৌর উপজেলার সীমান্তবর্তী গোপালগঞ্জ জেলাধীন ছাগলছিড়ে এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ছাত্র নেতাদের মধ্যে 2 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ, আরেক যুগ্ম আহ্বায়ক দিয়া ইসলাম ও মিথিলা ফারজানা মারধরের শিকার হন। আহতদের মাদারীপুর 250 শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। দক্ষিণ পশ্চিম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনের মামলার এজাহারে 9/6 অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কুষ্টিয়ায় সেনাবাহিনীর হাতে লিপটন সহ তার 3 সহযোগী গ্রেফতার হলেও পুলিশের এজাহারে লিপটনের নাম রয়েছে 4 নম্বরে। এজাহারে শীর্ষ সন্ত্রাসী লিপটনের নাম শেষে দিয়ে সহযোগীদেরই করা হয়েছে প্রধান আসামি। উদ্ধার করা অস্ত্রতেও পুলিশের তালিকায় রয়েছে গরবিল। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। লিপটন ও তার 3 জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 6টি বিদেশি পিস্তল এবং একটি বিদেশি লং ব্যারেল গান সহ 10টি পিস্তল ম্যাগাজিন, 33 রাউন্ড 9mm অ্যামুনিশন। গত 6 জুন ভোরে কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা এলাকার বাড়ি থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় 6টি বিদেশি পিস্তল, একটি ব্যারেল গান সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে পুলিশের এজাহার বলছে ভিন্ন কথা। সেনাবাহিনী প্রেস ব্রিফিংয়ে লিপটনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করলেও পুলিশের এজাহারে লিপটনের নাম শেষে দিয়ে সহযোগীদেরই করা হয়েছে প্রধান আসামি। উদ্ধার হওয়া অস্ত্রতেও পুলিশের তালিকায় রয়েছে গরমিল। জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো 60টা অস্ত্রের ভিতরে একজনের 5টা করে দিল, লিপটনকে 2টা দিল। লিপটন হবে 1 নম্বর আসামি। লিপটন কেন হইলে হচ্ছে 4 নম্বর আসামি? অবশ্যই পুলিশের কাছে দিই, তার কারণ সে আছে শিশু, সে আছে গডফাদার, কারণ সেই তো আছে প্রথম, তার সাথে যেগুলো সেগুলো ছেলাফেলা। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে গুম খুন অস্ত্রবাজির মাধ্যমে কুষ্টিয়া সহ আশপাশের কয়েকটি জেলায় লিপটন গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যোগ দেন বিএনপি নেতা জাকির সরকারের সঙ্গে। আবারও সক্রিয় হন অপরাধ জগতে। লিপটনের দৃষ্টান্তমূলক শাস্তি সহ এজাহার 9/6 এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এই সমাজের ভিতরে বহুত বিশৃঙ্খলা কাজ করেছে। বিএনপির সাথে সে জড়িত হয়ে আবার সে বিএনপির নেতা পর্যায়ের সাথে নিয়ে সে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ও কখনো আমলিগ কখনো বিএনপি। আমলিগ ক্ষমতায় ছিল তখনও খুব চালাইছে, লোকজনের উপর অত্যাচার করেছে, আমার নিজের উপরেও খুব অত্যাচার করেছে। তবে মামলার এজাহার নিয়ে কোনো সদুত্তর নেই পুলিশের কাছে, দিচ্ছেন গোজামিলে বক্তব্য। লিপটনের পাঠ পেলে ওখানে বেশি, তার ভূমিকা, তার বাড়িতেই সবকিছু হয়েছে, অন্যান্য আসামিরা তার বাড়িতে, অন্যান্য অস্ত্র তার বাড়ির থেকে, শুধুমাত্র একটা অস্ত্র বাড়ির থেকে হয়েছে। সুতরাং এখানে তার এজাহার গর্বের বিষয়টা এখন মূল বিষয় দাঁড়াবে। এখানে সে শেষের দিকে থাকাতে সে কোনো সুযোগ সে পার সুযোগ নাই। শীর্ষ সন্ত্রাসী লিপটনকে প্রধান আসামি না করে সহযোগীদের আসামি করাই জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তাদের অভিযোগ মামলায় প্রভাব বিস্তার করছেন লিপটনের ছোট ভাই সরকারের উপসচিব আলমগীর কবির। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। যশোরের ঝিকরগাছা উপজেলার 2 জন মৃত মুক্তিযোদ্ধাকে জীবিত দেখিয়ে টানা 5 বছর ধরে ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে
সোনালী ব্যাংকের এক কর্মকর্তা ও কয়েকজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে উপজেলার প্রশাসন ও ব্যাংকটির অডিট কমিটি দীর্ঘ তদন্ত শেষে ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে দায়ী করে রিপোর্ট দেয়, কিন্তু অজ্ঞাত খুঁটির জোরে তার বিরুদ্ধে নেওয়া হয়নি স্থায়ী শাস্তিমূলক কোনো ব্যবস্থা। সালাউদ্দিন সাগরের 2 পর্ব অনুসন্ধানী প্রতিবেদনের আজ প্রথম পর্ব। জাহাঙ্গীর আলমের অপকর্মের হাতেখড়ি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের অ্যাকাউন্ট থেকে 1,10,000 টাকা চুরি দিয়ে 2013 সালে প্রতিমন্ত্রীর চেক চুরি ও স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে এই টাকা আত্মসাৎ করেন তিনি। একই বছর ডিসেম্বরে শুরু করেন মৃত মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান ও মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের স্ত্রী মৃত আমেনা খাতুনের মুক্তিযোদ্ধা ভাতার টাকা উত্তোলন। টানা 5 বছর ধরে টাকা তোলার পর 2018 সালের জুন মাসে ধরা পড়ে জাহাঙ্গীরের জালিয়াতি। তদন্তে বেরিয়ে আসে প্রায় 10 লাখ টাকা আত্মসাতের ঘটনা। তার এ কাজে সহযোগী স্থানীয় মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মিস্ত্রি ও খন্দকার আব্দুর রাজ্জাক। আম্মা মারা যাওয়ার পরে বললে কি বইতে টাকা উঠবে না, দীনেশ সাকুব আমাদের বইটা নিয়ে গেছিল। যার পরে বলে কি যে আপনার আম্মার বই জীবিত আছে আইজো, তাহলে 2 বই থেকে টাকা এভাবে আপনারা তুলিছেন। বললে এই যে তাহলে এই বইতে যে টাকাটা উঠেছে এই টাকাটা জমা না দেওয়া পর্যন্ত বই চালু, আপনাদের বইটা চালু হবে না। তবে অভিযুক্ত দীনেশ এমন ভান করেন যেন কিছুই জানেন না তিনি। এটা অন্ধকারে তো সাপ ধরা যায় না, কে নেছে এটা যদি আমরাই জানতাম তাহলে তো আমরাই উৎসাহ। দেশ টিভি টিমের কাছে তথ্য ছিল দীনেশের সঙ্গে জাহাঙ্গীরের নিবিড় সখ্য রয়েছে। কৌশল করে ব্যাংক কর্মকর্তা সেজে জাহাঙ্গীরের বন্ধু পরিচয়ে দীনেশকে ফোন করে জানানো হয় দেশ টিভির সাংবাদিক যেতে পারে তার কাছে। সে অনুযায়ী অনুসন্ধানী টিম তার কাছে গেলে যাকে জাহাঙ্গীরের বন্ধু বানানো হয়েছিল তাকেই কল করেন দীনেশ মিস্ত্রি। দেশ টিভি সাংবাদিক আইলে বহুত কিছু কথাবার্তা, অনেক কথা, প্রায় 1.5 ঘন্টা ছবি নিয়ে আবার ওই মাইক্রোফোনে কথা রেকর্ডিং করা। ওরাই বারে বারে বলছে যে জাহাঙ্গীর হোসেন, না। এবার খন্দকার আব্দুর রাজ্জাকের খোঁজে দেশ টিভি টিম। গোয়ালহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান খানের মৃত্যুর পর তার ভাগ্নের কাছ থেকে ভাতার বই ও চেক নেন আব্দুর রাজ্জাক। ব্যাংকের জাহাঙ্গীর আলম নাম বলে একজন লোক, উনি আমাকে বলছিল যে এরকম ভাই এই টাকাটা তো যেভাবে হোক মিসইউজ হয়েছে, তাই এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি, আপনার নামে জমা করেন। বই খাতা জমা দিচ্ছি রাজ্জাকের কাছেই। রাজ্জাককে আমি 1 নম্বর দোষী ভাববো। জাহাঙ্গীর যেহেতু আমাকে অফার যখন দিয়েছে তখন জাহাঙ্গীরের সঙ্গে সংশ্লিষ্ট আমি ভাবি। তবে পারভেজের সব অভিযোগ অস্বীকার করেন রাজ্জাক। যার কোনো শরিক নাই সেখানে বই চেক নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তথ্য মিলেছে 2020 সালে তৎকালীন গঙ্গানন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান বদরুদ্দিন বিল্টুর কাছে উপজেলা প্রশাসন ও ব্যাংকের আলাদা টিম গোপনে অডিট করতে গেলে রাজ্জাক মৃত মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমানের বই ও চেক নেওয়ার কথা স্বীকার করেন। নিজেই ওই সময় বললো যে আমি ওই কি হই না, ওনাদের হিন্দু ভদ্রলোক আছে দিগরগাছায়, কি যেন নাম, দীনেশ চন্দ্র মিস্ত্রি না কি যেন, বললো আমি ওনার কাছে দিয়ে দিয়েছি, আমরা সমাজসেবায় জমা দিয়ে দিয়েছি। সমাজসেবা অফিস এবং মুক্তিযোদ্ধা এবং অফিসার 3টে সমষ্টিগতভাবে জড়িত না থাকলে এই অকারেন্স করতে পারবেন। ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের অর্থ আত্মসাৎ সিন্ডিকেটে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ততার আরও তথ্য পায় দেশ টিভি। তৎকালীন ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বর্তমান আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে মুক্তিযোদ্ধাদেরও দায়ী করেন তিনি। মুক্তিযোদ্ধা কমান্ডাররা একদম তাদের কাছেই তাদের নিজস্ব সম্পদ বলে এর ফাইল, এর বই, এর সবকিছু কিন্তু তাদের কাছে থাকতো। তারা যদি বলে যে অমুক মারা গেছে তাহলে মারা গেছে, তারা যদি বলে না অমুক মারা যায়নি তাহলে মারা যায়নি। তবে থেমে থাকেনি দেশ টিভি টিম, চালিয়ে যায় অনুসন্ধান। সেই রহস্য উন্মোচন ঘটবে 2য় পর্বে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরও 70 ফিলিস্তিনি রক্তে ভিজেছে গাজা উপত্যকা। আহত অন্তত 200 জন। মঙ্গলবার ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনির ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। দখলদারদের হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থিত ত্রাণ সহায়তা কেন্দ্রে নিহত হয় শিশু সহ অন্তত 20 জন। এছাড়া তথাকথিত নেতজারিম করিডোরের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রেও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আরও অনেকে। গাজার প্রশাসনের দাবি, গেল 27 মে থেকে জিএইচএফ এর ত্রাণ নিতে এসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক মানুষ। অভিবাসন বিরোধী অভিযানের জেরে চলমান আন্দোলন মোকাবেলায় লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে কারফিউ জারি করেছে প্রশাসন। এতে মানুষের জীবন বাঁচবে বলে দাবি করেছেন মেয়র
কারেন বাস। আন্দোলনের সমর্থন জানিয়ে রাজপথে নেমেছে আটলান্টা, ওয়াশিংটন এবং শিকাগোবাসীও। একে জাতীয় নিরাপত্তায় হুমকি উল্লেখ করে হুঁশিয়ারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অভিবাসন বিরোধী তল্লাশি বা অভিযানের জেরে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি দিন দিন অবনতির দিকেই। এ আন্দোলনে বাড়ছে শিক্ষার্থী, চিকিৎসক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের সমর্থন। আন্দোলন দাবানলে রূপ নেওয়ার আগেই যে করেই হোক নিয়ন্ত্রণে আনতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলসের অভিবাসীরা বলছেন তাদের পক্ষে সবারই আওয়াজ তোলা উচিত। যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে তারা ভূমিকা রাখছেন দীর্ঘদিন। লস অ্যাঞ্জেলেসের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন মেয়র কারেন বাস। সংবাদ সম্মেলনে তিনি জানান, মানুষের নিরাপত্তার স্বার্থেই এ কারফিউ। তার দাবি, মানুষের কণ্ঠরোধ করতে কারফিউ জারি করা হয়নি। স্থানীয় সময় রাত 8টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে ট্রাম্প যেমনটা অনুমান করেছিলেন তাই ঘটছে। এ আন্দোলনে সমর্থনে শিকাগো, ওয়াশিংটন ডিসি, আটলান্টার রাজপথে নেমেছে বহু মানুষ। সারা দেশে মানুষ এক হয়েছেন। ট্রাম্প স্বার্থপর, তাই তার বিরুদ্ধে আজ আমরা রাজপথে নেমেছি। আশা করি ভালো কিছু হবে। তবে শিকাগোয় অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। কোথাও কোথাও ধস্তাধস্তিও দেখা যায়। এ আন্দোলনকে জাতীয় নিরাপত্তার হুমকি দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুষ্ট সহিংস আন্দোলন মোকাবেলায় লস অ্যাঞ্জেলেসের সেনা, মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে। শহরটি এবং সেখানকার মানুষকে কিছু উগ্র বামপন্থীদের হাত থেকে বাঁচাতে হবে। ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই কর্মকর্তারা শহরের ল্যাটিন অধ্যুষিত এলাকায় অভিযান চালানোর খবরে বিক্ষোভ শুরু হয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।